আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি হেলথ টপিকস, যেটা হচ্ছে জার্ট বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটা মেডিকেল ভাষায় জার্ট বলে, বাট সহজ ভাষায় বুক জ্বালা পোড়া বা অ্যাসিড উপরের দিকে উঠে আসা বা অ্যাসিড রিফ্লাক্স, এই সমস্যার নামে আমরা সবাই অধিক পরিচিত। তো এই সমস্যার স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় পৃথিবীর প্রায় 15-25% মানুষ এই ধরনের সমস্যায় আক্রান্ত। সুতরাং এই টপিকসটা আজকে এই জন্যই বেছে নিলাম যে এই বিষয়ে কিছু কথা বলা উচিত, এবং কনভেনশনাল চিকিৎসাতে আমরা কেন সুস্থ হচ্ছি না সেই বিষয়টাও একটু কথা বলবো, এবং ফাংশনাল মেডিসিনে আসলে চিন্তাভাবনা কীভাবে করা হয় এবং ট্রিটমেন্টের দৃষ্টিকোণটা কেন পার্থক্য, রুট কজটা কী, এটা নিয়ে আলোচনা করব। তো এখন জার্ট যেটা রিফ্লাক্স ডিজিজ, রিফ্লাক্স মানে অ্যাসিডটা উপরের দিকে উঠে আসছে, মানে আপনার জার্ট যখন হয় তখন কিন্তু আপনার জ্বালা পোড়াটা, কিন্তু যদিও সমস্যাটা স্টমাকের ভিতরে হয়, কিন্তু আমরা ফিল করি কোথায়? আমরা স্টমাকের উপর থেকে ফিল করে গলা পর্যন্ত, মানে বুকের ভিতর থেকে এসে গলা পর্যন্ত মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, হ্যাঁ, অ্যাসিড উপরের দিকে উঠে আসছে। খাবার পরপরই থাকলে খাবার পরপরই সমস্যাগুলো হয়, বা অনেক এমটি স্টমাকে হয়। তো এখন এইটার কারণ হিসেবে, এটা ট্রিটমেন্ট হিসেবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই চিকিৎসকেরা দিচ্ছি আপনাদেরকে অ্যান্টাসিড বা পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ, ওমিপ্রাজল, ইসোমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, এই জাতীয় ওষুধ দিচ্ছি। তো দিলে সাময়িক সময়ের জন্য উপকার হয়, তারপরে কিন্তু পরবর্তীতে সমস্যাগুলো আরও বেশি মাত্রায় ধরা দেয়, এবং পরবর্তীতে এটা থেকে অ্যাসিড কমায় দেওয়ার কারণে সিবু বা স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা আইবিএস জাতীয় সমস্যাগুলো তৈরি হয়। তো এখন যেহেতু লজিক্যালি কথা বলতে হবে, যে এখানে দেখা যাচ্ছে যে যদিও বলা হচ্ছে যে কনভেনশনাল মেডিসিনে যে ভালভগুলো স্টমাক এবং স্টমাকের উপরে যে, মানে উপরে যে অংশটা, যে ভালভটা থাকে, হ্যাঁ, কার্ডিয়াক এন্ডে, তো এই ভালভটা যদি ওপেন থাকে, স্পিংটারটা ওপেন থাকে, তাহলে অ্যাসিডটা উপরের দিকে উঠে আসে। কিন্তু স্পিংটারটা ওপেন তখনই থাকে যখন পর্যাপ্ত অ্যাসিড আমার যদি স্টমাকে না তৈরি হয়, তাহলে ভালভটা ক্লোজ হবে না। তো তাহলে একটা অন্যতম কারণ আমরা দেখলাম যে স্টমাক অ্যাসিড কমে যাওয়াটা এই জার্ট বা অ্যাসিড রিফ্লাক্সের কারণ। তো ওয়াইরাস আমরা কিন্তু 80% ক্ষেত্রেই মনে করি যে, বা মানে চিকিৎসা করি অ্যাসিড কমায় দেওয়ার চিকিৎসা, অর্থাৎ গ্যাসের ওষুধ দিয়ে, প্যান্টাসিড জাতীয় ওষুধ দিয়ে, ওমিপ্রাজল জাতীয় ওষুধ দিয়ে আমরা অ্যাসিড আরও কমাচ্ছি। কিন্তু ভাইরাস অ্যাসিড কমালে কী হবে? ভালভগুলো কিন্তু ওপেন থাকবে, জার্টের সিমটমগুলো আরও বেশি হয়। তো এটার লজিক, মানে এটার প্রমাণটা কি? আমরা যখনই অ্যাসিড অ্যাড করি বা অ্যাসিড কন্টেনিং খাবার এই ধরনের রোগীদের দেওয়া হয়, তখন কিন্তু তাদের জার্টের সিমটমগুলো কমে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে হাইপোথিসিসটা হচ্ছে প্রুভ হচ্ছে এই কার্যকারিতার মাধ্যমে, অ্যাসিড বাড়ানোর মাধ্যমে। তাহলে এই সমস্যাগুলো যখন হয়, তখন কী করতে হবে? অ্যাসিড বাড়াতে হবে। তো অ্যাসিড বাড়াতে গেলে কী করতে হবে? আমাদের খাবারের জন্য আমরা কিছু জিনিস খাবারে অ্যাড করি, অ্যাসিড কন্টেনিং খাবার, যেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার, বিটেইন হাইড্রোক্লোরাইড, এগুলো অ্যাড করা হয়। আর অ্যাসিড, যেটা যদি পর্যাপ্ত অ্যাসিড যদি স্টমাকে না থাকে, কারণ সৃষ্টিগত আমাদের অ্যাসিড দিয়েছে অনেক স্ট্রং অ্যাসিড, যেটা পিএইচ 1 থেকে 3 মধ্যে, এবং এই অ্যাসিডটা কিন্তু লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে। সুতরাং আমরা যদি অ্যাসিডটাকে যদি স্ট্রং না রাখি, তাহলে কি হবে? তাহলে আমাদের এই ভালভগুলো ওপেন থাকবে, জার্ড হবে, রিফ্লাক্স হবে, বুক জ্বালাপোড়া করবে, আর খাবারগুলো হজম হবে না। খাবার হজম না হলে প্রোটিনগুলো ব্রেকডাউন হবে না, যে কারণে আনডাইজেস্টেড প্রোটিনগুলো পরের অংশে যাবে, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হবে, সিবু হবে, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হবে, পেট মোচড়াবে, ব্লোটিং হবে, পেট কামড়াবে, এবং বদহজম হবে, ফাঁপা হবে পেট, পায়খানা আইবিএসের মতো পায়খানা হবে বা আইবিএস হয়ে যাবে, এই জাতীয় সমস্যাগুলো হবে, পেটে প্রচুর গ্যাস হবে। এবং অ্যাসিড ঠিক মতো রিলিজ না হলে কিন্তু পরবর্তী যে অংশ, লিভার থেকে পিত্ত ঠিক মতো রিলিজ হবে না, প্যানক্রিয়াস থেকেও প্যানক্রিয়াটিক জুস ঠিক মতো রিলিজ হবে না। তো এই দুইটার জুস কিন্তু রিলিজ কমে যাবে যদি আমি অ্যাসিড ঠিক মতো রিলিজ করাতে না পারি। তাহলে এই জায়গাটা কিন্তু চেইন অফ রিয়াকশনের মতো। তাহলে অ্যাসিড ঠিক রাখাটা খুবই জরুরি। এখন ইম্পর্টেন্ট মেসেজ আমরা দেখলাম যে জার্ডের ট্রিটমেন্টে আমরা এটা করতে হবে। তারপরে হচ্ছে অ্যাসিড তৈরি করার জন্য আমাদেরকে পর্যাপ্ত মিনারেল লাগে। তো পর্যাপ্ত মিনারেলের মধ্যে আমাদের পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা গ্রিন ভেজিটেবলের মাধ্যমে পাই বা অর্গানিক মিটের মাধ্যমে পাই। পটাশিয়াম পর্যাপ্ত লাগবে, এবং ক্লোরাইড লাগবে, যেটা আমরা খাবারের লবণ বা আমরা পিঙ্ক সল্ট, যেখানে প্রাকৃতিক লবণ, এবং এখানে লবণে সোডিয়াম ক্লোরাইডের ভারসাম্য ন্যাচারালি খুব ভালো থাকে, এবং অন্যান্য ট্রেস মিনারেলগুলো থাকে, তো যেটা ক্লোরাইড প্রোভাইড করে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন এবং ক্লোরাইড লাগে, তো ক্লোরাইড প্রোভাইড করছে। আর জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ এখানে, তো জিঙ্ক স্টমাক অ্যাসিড তৈরি করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এছাড়া একটা গুরুত্বপূর্ণ ভিটামিন, যেটা থায়ামিন বা ভিটামিন B1, এটা জার্ট প্রিভেন্ট করতে খুব কাজ করে, কারণ থায়ামিনটা পেরিস্টালটিক অ্যাক্টিভিটি বাড়ায়, অর্থাৎ স্টমাক অ্যাসিড যেন উপরের দিকে না যায়, এটা স্টমাকের চারিদিকে মাসেলগুলো হচ্ছে স্মুথ মাসেল, তো স্মুথ মাসেলের মধ্যে পেরিস্টাল অ্যাক্টিভিটি হয়, তো অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়ার কারণে খাবারগুলো নিচের দিকে নেমে আসতে সাহায্য করে, অ্যাসিডগুলো নিচের দিকে যেতে সাহায্য করে। সুতরাং B1 ঘাটতি হলে অ্যাসিড রিফ্লাক্সটা বেশি হয়, তো B1 অবশ্যই এটাকে পূরণ করতে হবে। সেটা আমাদের নিউট্রিশনাল লিস্টের মাধ্যমে হতে পারে, নাহলে সাপ্লিমেন্টের মাধ্যমে হতে পারে, বা B1 কন্টেনিং যে খাবারগুলো সেগুলোর মাধ্যমে হতে পারে।
তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখলাম, তো এইটা আমাদের অ্যাসিড রিফ্লাক্সের একটা অন্যতম কারণ। এবং অ্যাসিড রিফ্লাক্সের কিছু মেডিকেল কন্ডিশন এখানে আরও রেসপন্সিবল, যেমন থাইরয়েডের সমস্যা। যাদের থাইরয়েডের সমস্যা থাকে তাদের প্রায়ই দেখা যায় হাইপোথাইরয়েড রোগীদের অ্যাসিড কম তৈরি হয় এবং অ্যাসিড রিফ্লাক্সটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ন্যাচারালি থাইরয়েড ক্লিয়ার করতে হবে এবং আমরা ফাংশনাল মেডিসিনের রুট কজটাকে ট্রিটমেন্ট করি। কারণ থাইরয়েডের আমরা দেখি যে এটা আসলে কী জন্য থাইরয়েডের প্রবলেম। কারণ থাইরয়েড হরমোন তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ডে, বাট এটা অ্যাক্টিভেট হয় লিভারে। সো লিভার ঠিক আছে কিনা দেখতে হবে। থাইরয়েড হরমোন তৈরি করার জন্য যে মিনারেলগুলোর প্রয়োজন, যেমন আয়োডিন, সেলেনিয়াম, ঠিক আছে, ভিটামিন B2, ভিটামিন B3, এগুলো ঠিকমতো পর্যাপ্ত আছে কিনা, ঠিক আছে। তো এই বিষয়গুলো দেখতে হবে। আর হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আমাদের গ্ল্যান্ডটা এখানে থাইরয়েডের সাথে খুব ইম্পর্টেন্ট রিলেশন, সুতরাং এই দুটাকেও ব্যালেন্সে আনতে হবে। এছাড়া পোর ডায়েট, মানে আমরা যদি ডায়েটে জাঙ্ক ফুড বেশি খাই তাহলে আমাদের জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়ে যায়। জাঙ্ক ফুড বেশি খেলে, প্রসেস কার্বোহাইড্রেট বেশি খেলে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কম প্রোডাকশন হয়, এটা একটা সমস্যা। অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেলে সমস্যা হয়। যদি আমাদের পটাশিয়াম কন্টেনিং খাবার কম খাই, জিঙ্ক কম খাই এবং আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলেও এই সমস্যাগুলো হয়। এবং আমরা অনেক সময় ভয়ে লবণ খাওয়া কমিয়ে দিই, মনে করি যে প্রেশার বেড়ে যাবে বা অন্যান্য জটিলতা হবে। তো লবণ আমাদের অবশ্যই শরীরের জন্য প্রয়োজন এবং এটা আমরা সাধারণত পিঙ্ক সল্টটাকে অ্যাডভাইস করি। তো পিঙ্ক সল্টটা আপনার নির্দিষ্ট পরিমাণে অবশ্যই খেতে হবে, তাহলে আপনার শরীরের ইলেকট্রোলাইটের ব্যালেন্সগুলো ঠিক থাকবে। এবং ইলেকট্রোলাইটের ভালো সোর্স হচ্ছে ভেজিটেবল, কারণ ভেজিটেবলের মধ্যে প্রচুর মিনারেলস আছে। তো এই ভেজিটেবলটা আমাদেরকে প্রচুর পরিমাণে গ্রিন জুস হোক বা সালাতের মাধ্যমে হোক বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। এছাড়া আমাদের ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখতে হবে এবং ঘন ঘন খাওয়া বা এটা প্রিভেন্ট করতে হবে। ঘন ঘন খেলে অ্যাসিড রিলিজটা কিন্তু কম হয়। তো এবং ফাস্টিং করতে হবে, ফাস্টিং করলে অ্যাসিড প্রোডাকশনটা ভালো হয়। এবং দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রাত 8টার পরে না খাওয়া, সকাল 10টা 11টার আগে না খাওয়া, এই যে লম্বা সময় 14-15 ঘন্টা ফাস্টিং থাকা, এটা কিন্তু একটা স্টমাক অ্যাসিড ভালো রিলিজ হওয়ার জন্য ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে। একটা জার ট্রিটমেন্ট করতে গেলে এগুলো হচ্ছে রুট কজ। এগুলোকে যদি আমি ফোকাস না করি বা আমরা ফোকাস না করি তাহলে কিন্তু আমরা জারের ট্রিটমেন্ট থেকে বেরিয়ে আসতে পারবো না। প্রায় রোগীরা বলে যে আমরা দীর্ঘদিন চিকিৎসা করছি, কেউ বলে 10 বছর, 5 বছর, বিভিন্ন চিকিৎসা করছি, বিভিন্ন জনের কাছে চিকিৎসা করছি, বড় বড় জায়গায় গিয়েছি, হ্যাঁ, অনেক গ্যাসের ওষুধ খেয়েছি, গ্যাসের ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি, তাও জার ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না এই কারণেই, কারণ আমরা রুট কজটাকে চিনতে পারিনি। আসলে অঙ্কটা তখনই মিলবে যখন আপনার অঙ্কের সূত্রটা ঠিক থাকবে, ফর্মুলা ঠিক থাকবে, তখন আপনি অঙ্কের সমাধান পাবেন। তো একটা অসুখ তখনই সমাধান হয় যদি আপনি রাইট ট্র্যাকে ট্রিটমেন্ট করেন। তো রাইট ট্র্যাকে ট্রিটমেন্ট করলে কোনো কিছুই অজেয় নয়। মানে দীর্ঘদিন এটার যদি সমস্যা থাকে বুঝতে হবে যে কোথাও আমার মিসিং লিঙ্ক, অর্থাৎ কোথাও ভুল হচ্ছে, ট্রিটমেন্টে ভুল হচ্ছে, অথবা আমার লাইফস্টাইল মেনটেন্যান্সের ট্রিটমেন্ট ভুল হচ্ছে, অথবা আমি অ্যাডভাইস ঠিক মতো মানছি না, কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। তো সুতরাং আবার নতুন করে চিন্তা করে নতুন করে এটাকে সাজাতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টা আমি আজকে শেয়ার করলাম যে জার্ড বা রিফ্লাক্স হলে, অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালা পড়ার সমস্যা হলে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই বিষয়গুলো বাস্তবায়ন করবেন। ইনশাআল্লাহ আপনারা এই সমস্যাগুলো খুব অতি দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।